নমস্কার, আদাব, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সবাইকে অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি। দূরের কাছের যারা এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করছেন এবং যারা আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, সবাইকে NRBnews24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে 23তম পর্বে কবির সাথে কবিতা, অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান, প্রতি শুক্রবারের অনুষ্ঠান। আজকের 23তম পর্বে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের পরম প্রিয় বর্ষিয়ান কবি মাননীয় রথীন কর মহাশয়। আপনাকে NRB নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এই মুহূর্তে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় এই সময়ের বাচিক শিল্পী এবং সঞ্চালিকা মাননীয়া মুনমুন বোস। আপনাকেও নমস্কার। NRBnews24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রতি শুক্রবার ওয়ার্ল্ড প্রেজেন্টেড NRB নিউজ এবং NRBnews24.com এর পক্ষ থেকে সারা পৃথিবী জুড়ে এই চ্যানেলের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে বিগত 8টি বছর ধরে। আমরা প্যান্ডামিক সিচুয়েশনের পরিস্থিতির সাথে আমরা বাস্তবিক অর্থে হাতে প্রতিঘাতে পরিচয় হয়েছে আমাদের মাত্র 2.5 থেকে 3 বছর। এই যে প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইনের অনুষ্ঠানের একটা প্রবাহ, একটা ঢল নেমেছে বিগত 3টি বছর ধরে। মানুষ যখন বিব্রত, মানুষ যখন পর্যুদস্ত, মানুষ যখন উৎকণ্ঠিত, চারিদিকে করোনা ভাইরাসের লাগাম ছাড়া আক্রমণ, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, প্রিয়জন, পরিজন, পরিচিত অপরিচিত, সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসে আক্রমণ এসেছে এবং বহু মানুষকে আমরা হারিয়েছি। এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, যার ফলে অনলাইনের অনুষ্ঠানের গতি অগ্রগতি তিলে তিলে বেড়ে ওঠে। অথচ গত 3 বছরের আরো 5 বছর আগে থেকে, অর্থাৎ 8টি বছর ক্রমাগত নানান শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে NRBnews24.com তাদের কর্মসূচি অবিরত এবং নিয়ত অক্ষুণ্ণ রেখেছে। তারা শিশুদের জন্য অনুষ্ঠান সংগঠিত করেছে। তারা কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্য সংস্কৃতি বাংলাকে ঘিরে যত রকম শিক্ষামূলক উন্নত চেতনার অনুষ্ঠান সংগঠিত হয়েছে, যে কারণে NRB নিউজের প্রতিটি অনুষ্ঠান, যত কিছু অনুষ্ঠান রয়েছে, সব অনুষ্ঠান জনপ্রিয়তার তুঙ্গ শীর্ষ স্পর্শ করেছে। NRB কথার অর্থ তো জানি, নন রেসিডেন্সিয়াল বেঙ্গলি, অর্থাৎ নিজের জন্মভূমি থেকে বেরিয়ে পেশাগত কারণে, শিক্ষা অর্জনে বা চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন, সেই সকল মানুষ যারা বাংলা ভাষাভাষী, বাঙালি জাতিসত্তা নিয়ে গড়ে উঠেছেন, গর্ববোধ করেন, সেই সকল বাঙালিদের নিয়ে NRBnews24.com। আজকে পৃথিবীর অনেক দেশ এই অনুষ্ঠান দেখছেন, যেখানে দিনের বেলা ইউরোপ কান্ট্রিতে, আজকে আমাদের এখানে রাত্রিবেলা। তাই NRBnews24.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বর্ষিয়ান কবি, বিশিষ্ট কবি এবং অত্যন্ত আমাদের কাছের প্রিয়জন, অনেক গ্রন্থের প্রণেতা মাননীয় রথীন কর মহাশয়। মাননীয় রথীন কর মহাশয়কে বলবো এই মুহূর্তে স্টুডিওতে আপনি আপনার একটি কবিতা নিবেদন করবেন। তারপরে আমি যাব বাচিক শিল্পী মুনমুন বোসের কাছে। শুরু হোক কবি রথীন করের কবিতা দিয়ে আজকের আমাদের 23তম পর্বের কবির সাথে কবিতা এই অনুষ্ঠান। আমার কবিতা যা পাঠিয়েছিলাম আপনাদের, তার আগে আমি সমস্ত
বিশ্ববাসীকে এবং বিশেষ করে যারা বাংলা ভাষা প্রেমিক, যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন বঙ্গভাষী, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভকামনা। সবাই ভালো থাকুন এই দুর্যোগের সময়ে। আমি যে কবিতাগুলি পাঠিয়েছি তার মধ্যে একটি কবিতা পড়ছি, পরবর্তীকালে সঞ্চালক যেমন নির্দেশ দেবেন সেরকম পড়ব। কবিতাটির নাম চোখের তারায় প্রথম কবিতা। আমার প্রথম কবিতা লেখা হয়েছে তোমার সঙ্গে ছন্দ মিলিয়ে, বাহাদুরি করে বাজি জেতা, মুখে হাসি চোখে বিদ্যুৎ, আমি নিবিষ্ট হয়ে শুনছি তোমার কথামালা, কথা দিয়ে গাঁথা টুকরো টুকরো হাসির মালা, হাতে সবুজ চা কষ্ট করে বানানো, দুধের বদলে লেমন স্লাইস, তাও রস নিগড়ে দেওয়া মানা, মদির আমেজ পাছে হারিয়ে যায়, কাজের ফাঁকে পথে পথে দুরাভিসার, পলাশের নেশা, কাজু বাদামের কচি গাছে ফুটি ফুটি ফুলের সলাদ লাস্য, চোখের তারায় ছবির পর ছবি, জয়দেবের মেলা, পূর্বপল্লী, হিংলো ড্যাম, বক্রেশ্বর, চলে যাচ্ছি সব কিছু ফেলে, গলায় পড়ে কথামালা, তোমার কথা দিয়ে গাঁথা টুকরো টুকরো হাসির মালা। নমস্কার। অভিনন্দন। আমরা শুনতে পাওয়া গেল তো? হ্যাঁ, সুন্দর শোনা গেছে, খুব সুন্দর স্পষ্ট শোনা গেছে। এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর লেখা কবিতা এবং ভালো পরিবেশন। আমাদের সূচনাতেই এত সুন্দর একটি কবিতা আমরা সকলে শুনতে পেলাম। কবি রথীন কর, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রসঙ্গত বলি, হ্যাঁ, আপনার কিছু বলার থাকলে বলুন। না, বলছি এটা 30 বছর আগের লেখা কবিতা। বাহ বাহ, কবিতাটা পড়ার আগে এই ব্যাখ্যাগুলো দেবেন, তারপরে কবিতা পড়া হয়ে গেলে তখন দাড়ি পড়ে গেল, তারপর আর কোনো কথা নয়, তারপর আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে। এবার বলছি যে আমাদের অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী আজকে আমাদের স্টুডিওতে আরো দুজন কবির থাকার কথা। একজন কবি গ্লোরিয়া ক্রিস্টিয়ে এবং আরেকজন কবি শোভন বিশ্বাস। প্রথমত আমরা দুজন কবি, একজন বাচিক শিল্পীকে নিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেছিলাম, কিন্তু দেখা গেছে অনেক সময় প্রযুক্তির সমস্যা, স্ট্রিমিয়ার্ড লিংক তারা সংযোজন করতেও অনেকের সমস্যা, যে কারণে আমরা তিনজন কবি, একজন বাচিক শিল্পী, তাদের নির্বাচিত করে সসম্মানে তাদের এখানে মনোনীত করে আমরা অনুষ্ঠান শুরু করেছি কখনো কখনো। তো আজকে দুজন কবি এখনো পর্যন্ত অনুপস্থিত, তাদের উপস্থিতি হলেই আমাদের স্টুডিওতে তাদের সংযোজন করা হবে, অনুপ্রবেশ ঘটবে। আমরা এই মুহূর্তে কবি রথীন কর রয়েছেন, এই মুহূর্তে বাচিক শিল্পী মুনমুন বোস রয়েছেন। আমরা শুনলাম কবি রথীন করের প্রথম নিবেদন। এবার উপস্থিত কবির একটি কবিতা পড়বার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন বোসকে, যে আপনি উপস্থিত কবি রথীন কর তার একটি কবিতা আপনি আমাদের শোনাবেন। শুরু। খুব সুন্দর আপনার কবিতা শুনলাম। এবার কবি রথীন কর মহাশয়ের আরেকটি কবিতা আমি পাঠ করছি। আমারে তুমি অশেষ করেছ, অন্ধকারে রেখে গেলে আলোর ঠিকানা, সাগরের কান্না শুনে একা যাও বোন, ভেসে যাওয়ার আগে সবটুকু মুগ্ধ বিস্তারে একান্ত ঝালায় কাঁপে,
সন্ধ্যা তারা তখন পড়ন্ত বিকেলে, সব রোদ মরে গেলে চরাচরে নৈশব্দ মুঠো মুঠো করে পড়েছ। বৈভবে ছিঁড়ে গেল তার ভুল মূর্ছনায়, তবু আমারে তুমি অশেষ করেছ স্থিরতম মর্যাদায়, স্থিরতম মর্যাদায়। তবুও তুমি অশেষ করেছ চিরতম মর্যাদায়। অপূর্ব, তবে হৃদয়ে গেঁথে যায় এই পংক্তিগুলো। এবার আমরা একটু আড্ডা দেব। যেহেতু দুজন কবি এখনো অনুপস্থিত, তাই তাদের আসার প্রতীক্ষায় প্রত্যয় নিয়েই আমরা রয়েছি। এখন আমরা একটু আড্ডা দেব। আড্ডাটা এই কারণেই যে সারা বিশ্বে বন্ধু গড়ে তোলার এই বিশ্বাস নিয়ে, সারা বিশ্বে বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করার বিশ্বাস নিয়ে এবং সারা বিশ্বে বাঙালির ঐক্যকে দৃঢ়বদ্ধ করার বিশ্বাস নিয়ে এবং বাঙালি জাতিসত্তাকে সংঘবদ্ধ করার বিশ্বাস নিয়ে গড়ে উঠেছে NRB News 24.com এই চ্যানেল। এবং আমাদের সেই মন্ত্রই আমরা বারবার উচ্চারণ করব। এই উচ্চারিত মন্ত্রই হলো এগিয়ে চলি ঐক্যতানে। আমাদের জীবনের সুর, আমাদের জীবনের ছন্দ, আমাদের জীবনের বিশ্বাসবোধ, আমাদের সবকিছু, শিক্ষা সংস্কৃতি, সবকিছু নিয়েই আমরা যে তান তুলব, সেই তান হলো ঐক্যতান। আমরা এগিয়ে চলি ঐক্যতানে। বন্ধুর পথে বন্ধুর শুভ কামনায়, বন্ধুর পথে বন্ধুর শুভ কামনায় এগিয়ে চলি ঐক্যতানে। এই ঐক্যতান গড়ে তুলেছে NRB News 24.com। কবির সাথে কবিতা, আপনারা দেখছেন 23তম পর্ব। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কবি রথীনকর এবং বিশিষ্ট বাচিক শিল্পী গুনগুন বোস। মাননীয় আশুতোষ দাস, তিনি আমাদের এই অনুষ্ঠানে সংযোজন হয়েছেন। তিনি পর্যবেক্ষণ করছেন এবং অভিনন্দন রইল, অনুষ্ঠান ভালো লাগছে, তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আপনাকেও আমাদের তরফ থেকে বর্ষিয়ান কবি, বিশিষ্ট লেখক মাননীয় আশুতোষ দাসকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিও থেকে। এবার এবং আরেকজনও রয়েছেন, আমরা দেখছি অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা। সুমাল্য বিশ্বাস, আচ্ছা, অনুপ কুমার গোস্বামী, তিনি বলছেন আন্তরিক অভিনন্দন রইল, শুভ কামনা। আপনাদেরও আমরা প্রতি শুভ কামনা জানাই, প্রতি শুভেচ্ছা জানাই। এবং রঞ্জনা কর্মকার লিখেছেন, সকল গুণী শিল্পীকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা এবং শুভ কামনা। রঞ্জনা কর্মকারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং আগামী 26শে জুলাই বাংলাদেশ ঢাকায় আমন্ত্রিত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটছে, এটা আমার জানা বলে আমি জানালাম। এবার আমরা উপস্থিত মতো কবি রথীনকর, মাননীয় কবি, প্রবীণ কবি, আমাদের সাহিত্য জগতে বহু কবি সম্মেলনে, বহু পত্র পত্রিকায় তার লেখা এবং অনেক অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে তিনি পায়ে পায়ে হেঁটেছেন সাহিত্য সংস্কৃতির ঐক্যতান তুলে। সেই মানুষটি আজকে আমাদের এখানে সম্মানিত এবং আমন্ত্রিত কবি হিসেবে উপস্থিত হয়েছেন। তার এই আত্মপ্রকাশকে আমরা সম্মান জানাই, অভিনন্দন জানাই। এবার কবির কাছে আমাদের জিজ্ঞাস্য, আমার ব্যক্তিগত জিজ্ঞাস্য নয়, এটা সমষ্টিগত, এবং যারা দেখছেন অনুষ্ঠান তাদের কাছেও এই জিজ্ঞাস্য উত্তর মিলবে কবির থেকে, যে
আপনার কবিতা জগতে প্রবেশ কোন দশকে, এবং এই কবিতা লেখার প্রেরণা, উৎসাহ আপনার কোন দৃষ্টিভঙ্গি থেকে বা কোন ঘটনার চক্রে হয়েছে, সেটা জানবার জন্য বা বলবার জন্য অনুরোধ রইল। জানাবার অনুরোধ রইল, বলবার অনুরোধ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যদি কবিতার বই বেরোনোটা দশকের কোনো সূচক হয়, তাহলে আমার কবিতা, প্রথম কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1976 সালে। সেটা অবশ্য আরো দু একজনের সঙ্গে। আর একক কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1983 সালে। এখন কোন দশকের সেটা আপনারা যারা সমালোচক তারা বুঝে নেবেন। কবিতার এই দশক বিভাজনটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি, অনেকেই পছন্দ করেন না। কেননা ধরুন আপনি 80 সালে, 80-8-এর দশকে আত্মপ্রকাশ করলেন, তাহলে আপনি কি 8-এতেই সীমাবদ্ধ রয়ে গেলেন? আপনি যে এখন লিখছেন বরুণ বাবু, তাহলে কি আপনাকে এখনকার কবি বলা যাবে না? এটা একটা প্রশ্ন। তো আর মানে যদি অনুপ্রেরণার কথা বলেন, তাহলে আমি যখন বিদ্যালয়ে পড়তাম, ছাত্র, তখন ওই বাংলার শিক্ষক নয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রেরণা থাকে বাংলা বা ইংরেজি শিক্ষকদের ক্ষেত্রে কাছ থেকে। কিন্তু আমার অনুপ্রেরণা ছিলেন ইতিহাসের শিক্ষক। আমি ইতিহাস যে এত সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, প্রথম তার কাছে, তখন আমার কি অষ্টম শ্রেণী কি নবম শ্রেণী হবে, তিনি এই মারাঠা, ইঙ্গো মারাঠা সম্পর্ক, এইটা বোঝাতে গিয়ে তিনি প্রথমে শিবাজী উৎসব কবিতাটি মুখস্থ বললেন, আবৃত্তি করলেন ক্লাসে এসে। আমরা তো হা করে শুনছি, ও অসাধারণ আবৃত্তি করতেন। তারপরে বললেন এই যে শিবাজী কে ইনি। তারপরে মারাঠা জাতির ইতিহাস, মারাঠা জাতির উত্থান করে এবারে মুঘলের সঙ্গে মারাঠাদের সম্পর্ক আরম্ভ করলেন। সমস্ত শ্রেণীকক্ষ মন্ত্রমুগ্ধের মধ্যে বসলেন। এইটা আমাকে অনুপ্রেরণা। তাহলে কবিতাতে তো সবকিছু বলা যায়। কবিতাতে হলে জীবনের সমস্ত অনুভূতি, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত কিছু ব্যক্ত করতে পারে। আশা, নিরাশা, দ্বন্দ্ব, বিচ্ছেদ, ভালোবাসা, মিলন, বিরহ, সবকিছু করতে পারে। সেই থেকে হয়েছে। তারপরে টুকটাক দেখা যা হয় কলেজ, স্কুল পত্রিকায়, কলেজ পত্রিকা, বিশ্ববিদ্যালয় পত্রিকায় সেটা হয়েছে। কিন্তু অনুপ্রেরণা ওইখানে হয়েছিল। এবং তারপরে আমার যেটা প্রথম কলেজ ম্যাগাজিন এগুলো বাদ দিলে প্রথম মুদ্রিত পত্রিকা, মুদ্রিত কবিতা হয় আপনার আচার্য জগদীশ ভট্টাচার্যের কবি ও কবিতা পত্রিকায়। কবি ও কবি পত্রিকায় হঠাৎ এটি উত্তম দাস ছিল সহ সম্পাদক। একটা পোস্ট কার্ড পেলাম যে আমাদের পত্রিকায় একটা লেখা পাঠান। তো সেই থেকে যাত্রা শুরু। এখন তো আপনি বললেন যে বিভিন্ন জায়গায় লেখা টেখা বেরোয়, আপনি দেখেছেন। আজকে যে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আবার বঙ্গভাষা প্রেমিক মানুষদের আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বাংলা ভাষাকে ভালোবাসুন, মানে ইংরেজি শিখুন, ইংরেজি, কিন্তু বাংলা ভাষাকে, নিজের মাকে অবমাননা করবেন না, নিজের ভাষা জননীকে অবমাননা করবেন না। বাংলা ভাষা তো সারা পৃথিবীতে আপনারা জানেন পঞ্চম কি ষষ্ঠ স্থানে আছে ভাষিক গোষ্ঠীর নিরিখে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু, এবং বাংলা ভাষা আপনারা দেখবেন যে যে সমস্ত সফটওয়্যার টফটওয়্যার ইত্যাদি সব বাংলা ভাষা হচ্ছে। এবং স্বীকার করতে দ্বিধা নেই আমার বাংলাদেশি বন্ধুদের, তারা অনেক এগিয়ে আছেন এই সমস্ত সফটওয়্যার তৈরি বা এই বৈজ্ঞানিক পরিভাষা ইত্যাদি এই সমস্ত ব্যাপারে অনেক কিছু অবদান তারা রেখেছেন। এবং বাইরের যেটা, এবং আপনারা জানেন যে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করা বা মধুরতম ভাষা করার পিছনে
আমাদের বাংলাদেশি ভাই বোনদের অবদান অনস্বীকার্য। তো এটা সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করি তাদেরই অবদান। তো এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, বলা ঠিক আছে বরুণ বাবু। অত্যন্ত মার্জিত ভাষায় পরিমিতি বোধ রক্ষা করে এই যে বর্ষিয়ান মানুষটি, যিনি শিক্ষাব্রতী এবং IAS একজন প্রশাসনিক পদমর্যাদার যে মানুষ, তিনি সাহিত্যকে ভালোবেসে সাহিত্য জগতে অত্যন্ত পরিচিত গুণী ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এই মানুষটি আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আপনি এখানে এসে যেমন আনন্দ এবং তৃপ্তি বোধ ব্যক্ত করছেন, আমরাও কিন্তু এই সমমাত্রায় আনন্দিত এবং গর্ব অনুভব করছি। আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করবেন। এবার আমাদের স্টুডিওতে এসেছেন শোভন বিশ্বাস, কবি শোভন বিশ্বাস। আমি সূচনাতেই বলেছিলাম যে আমাদের আরো দুজন কবি তালিকাভুক্ত রয়েছেন। এই কবি তারা হয়তো প্রযুক্তির সমস্যার জন্য ঢুকতে পারছেন না। এখনো গ্লোরিয়া ক্রিস্টিয়ে কবি, গ্লোরিয়া ক্রিস্টিয়ে তিনি এখনো অনুপস্থিত। তিনি আসতে পারলে স্টুডিওতে নিশ্চিতভাবে প্রবেশ ঘটবে। আর কবি শোভন বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এই মুহূর্তে বাংলার আমাদের নগর কলকাতা তো আছেই, তার বাইরেও বিভিন্ন জেলায়, 24 পরগনা দুটো, উত্তর দক্ষিণ সহ বিভিন্ন জেলায় কবি শোভন বিশ্বাস আমন্ত্রিত কবি হিসেবে বিভিন্ন মঞ্চে তিনি ডাক পেয়েছেন এবং আলোকিত হয়েছেন, আলোকিত করেছেন মঞ্চে। তো কবি শোভন বিশ্বাসকে অনুরোধ করব, আপনার একটি কবিতা এই মুহূর্তে আপনি আমাদের সকলকে শোনাবেন। শুরু। আনমিউট করুন। স্টুডিও থেকে আনমিউট করলে এই ঠিক ঠিক আছে। আচ্ছা, সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি আমার প্রথম একটা কবিতা দিয়ে শুরু করছি। কবিতাটার নাম ঘূর্ণাবর্ত সময়ে। ঘূর্ণাবর্ত সময়ের সাথে সাথে মানুষের সব দিক বদলায়। নদীও খুঁজে নেয় নিজস্ব বাঁক। দুর্বহ দিন কাটতেই ত্রাসের রাত সামনে হাজির। হৃৎপিণ্ড কেঁপে ওঠে অজানা ভয়ে। ত্রস্ত আবহের গায়ে সুপ্ত আগুন। লুপ্ত ভালোবাসা, প্রকট মিথ্যাচার। সভ্যতার পিলসুজে পড়ে সত্যের বুক। এমন সময়টা ফিকে ধূসর মলিন। চারিদিকে হায়না চিতার থাবা। একটু সবুর, একটু সংযম প্রয়োজন। আবার পাল্টে যাবে দুর্দৈব এই সময়। আসবে সুদিন, চারিদিকে হেসে উঠবে আলো। সেদিন মানুষ ফুলের স্বপ্ন দেখবে। ধন্যবাদ, অভিনন্দন কবি শোভন বিশ্বাসকে। তিনি একটি আশাবাদের কবিতা আমাদের শোনালেন। কবিরাই তো আশা স্বপ্ন জাগিয়ে তুলবে, তারাই তো আশাবাদকে তারাই প্রচার করবে, প্রসার করবে। অভিনন্দন কবি শোভন বিশ্বাসকে। এবার তো প্রস্তুতি নিতেই হবে বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন বোস। আপনি কবি শোভন বিশ্বাসের একটি কবিতা নিশ্চিতভাবে আমাদের শোনান, অনুরোধ। শুরু। একটা খুব সুন্দর কবিতা শুনলাম। আমি কবি শোভন বিশ্বাসের আরেকটি কবিতা পাঠ করছি। জীবনের মানে।
মনের দৃঢ়তায় রোদের সনন মেখে নদীর মতো হাজারো বাঁক কাটিয়ে মোহনায় পৌঁছে যাওয়াই তো জীবন। জলের ভাষা বুঝতে পারে তারই প্রবল ঢেউয়ের হুম, মিউট হয়ে আছে, একটু আনমিউট করে নাও, আনমিউট করে নাও। হ্যাঁ, ঠিক আছে, করো। আমি আরেকবার করছি, একটু ডিস্টার্ব হয়ে গেল শুরু করো, মনে হয়। শুরু করো। জীবনের মানে মনের দৃঢ়তায় রোদের সনন মেখে নদীর মতো হাজারো বাঁক কাটিয়ে মোহনায় পৌঁছে যাওয়াই তো জীবন। জলের ভাষা বুঝতে পারে তড়িৎ প্রবল ঢেউয়ের দাপাদাপি, সামলেই তো নদী পারাপার। জীবন যুদ্ধে চেতনার যোগসূত্র স্থাপনে সহজ উত্তরণ। বারবার ব্যর্থতা এলেও স্বপ্ন দেখা শেষ হয়ে যায় না। ক্রূর সময়ের বাতাসে উদাসীন স্তব্ধ হয়ে থাকায় পরাজয়। জীবন মানে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিস্পর্শী কণ্ঠে প্রত্যয়ী হয়ে প্রতিকূলতাকে সরানো, প্রতিদিন নতুন ভাবে নতুন দিনের প্রাণ ও কথার আয়োজন করার নামই তো জীবন। উদ্বুদ্ধ হবার মতো কবিতা। হ্যাঁ, জীবনের যে অনুসন্ধিৎসু বিষয় কবির কাছে, কবি বলতেই পারেন সামনেই তো নদী পারাপার, চেতনার উত্তরণ। জীবন মানেই তো প্রতিবাদ, প্রতিরোধ। এখানে উপস্থিত দুজন কবি রয়েছেন, দুজন কবির কবিতাই কিন্তু আমাদের উদ্বুদ্ধ করছে। দুজন কবির তার চেতনার যে মানসিকতার হারে ভারে তাদের চেতনায় তারা বলীয়ান, এবং তাদের কলমও সেই কথা বলছে। অভিনন্দন কবি শোভন বিশ্বাসকে, অভিনন্দন কবি রথীনকর মহাশয়কে, অভিনন্দন এই মুহূর্তে বাচিক শিল্পী মুনমুন বোস আপনাকে। এবার আমরা একটু আবার আড্ডার মুহূর্তে চলে যাব। আমরা প্রথম পর্বের যে আড্ডাটুকু হয়েছিল, কবি রথীনকর মহাশয়কে আমাদের অনেক প্রশ্ন ছিল। তিনি মার্জিত ভাষায় পরিমিতি বোধ রক্ষা করে সময়ের দিকে তাকিয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার ব্যক্ত করেছেন, অভিব্যক্তি প্রকাশ করেছেন, আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। এবার আমি যাব বাচিক শিল্পী মুনমুন বোস আপনার কাছে। আমি জানি যে তিনি বেশ কয়েকটি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তিনি আবৃত্তি চর্চা নিয়মিত অনুশীলন করেছেন, তিনি প্রশিক্ষণ নিয়েছেন, এবং আজও তিনি এই চর্চা নিয়মিত করে থাকেন। তার জীবন ব্যস্ততার মধ্য থেকেও, তার সংসার জীবন, তার নিজের চাকরি জীবন, পেশাগত জীবনের মধ্য দিয়েও, সামাজিক কাজের মধ্য দিয়েও তিনি মানবতার ডাকে বিভিন্ন মঞ্চে তার আত্মপ্রকাশ। আমি বলছি এই কারণে যে এখানে যখন যে কবি বা বাচিক শিল্পী আসেন, প্রত্যেকের সঙ্গে আমার পরিচয়ের একটা নিবিড় যোগসূত্র আছে, যেহেতু সাংবাদিকতার আমার একটা মানসিকতা, মনন রয়েছে, এবং আমাদের একটা মেল বন্ধন, বন্ধুত্বের পরিবেশ এবং আত্মিক যোগসূত্র রয়েছে। তাই অনেকের নামে জানি, অনেককে কাছে থেকে জানি, এবং অনেকের কাজকর্মকে বিশ্বাস করে, চাক্ষুষ করে, সেইভাবেই হয়তো আবেগ উচ্ছ্বাস নিয়েই আমি এই কথাগুলো বলে ফেলি, এবং এই কথাগুলো এখানে নিশ্চিতভাবে প্রয়োগ হবে এবং হচ্ছে। তাই মুনমুন বোস, আপনার কাছে আমাদের জিজ্ঞাস্য যে
বাচিক শিল্পী জগতে আপনার আসার উৎসর মুখ কি এবং কোন প্রেরণায় আপনি আজকে বাচিক শিল্পী জগতে এতদিন ধরে বিচরণ করছেন এবং সম্মানের সাথে, সুনামের সাথে? শুরু হোক আপনার কথা। বাচিক জগতে আমি খুব বেশি হলে 10 বছর ধরে আছি। আহ কবিতাকে ভালোবেসে বেঁচে থাকি, কবিতাকে ছুঁয়ে বেঁচে থাকি। আমার জীবনে একটু বিয়োগান্ত ঘটনা ঘটে গেছে, সেটাকে ভোলবার জন্যই আমার প্রথম এই কবিতার কাছে আসা, কবিতাকে ভালোবাসা। দেবাশিস মিত্রের হাত ধরে, ওনাকে আমি প্রণাম জানাই। আমার গুরু, আমার প্রথম গুরু। আমি তারপর থেকে কবিতার সাথেই আছি এবং চেষ্টা করি ব্যস্ত সময়ের মধ্যে, কারণ আমি ক্যালকাটা কর্পোরেশনে সার্ভিস করি। তা কবিতা আর কলকাতা কর্পোরেশনের কাজ, অ্যাসেসমেন্টের কাজ দুটো একদম বিপরীত। তবুও মানে কবিতাকে ভালোবেসে আমি বিভিন্ন মঞ্চে আসি। আর দাদা, আমাদের প্রিয় দাদা, সব সময় আমাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দেন, যার ডাকে আজকে আমি এই সন্ধ্যায় উপস্থিত হতে পেরেছি। আমি সবাইকে এর জন্য প্রণাম জানাই, এই মঞ্চে আসার জন্য। আমি যদি সবার অনুমতি থাকে তাহলে আমার দাদার একটি কবিতা পাঠ করতে চাই। কবি বরুণ চক্রবর্তীর কবিতা আমি এক ডালের পাখি। আমি এক ডালের পাখি, আমি সবার খবর রাখি। আমি কত কিনা দেখতে পাই, একাকী মনে মনে গান গাই। আমি ভিন্ন চিন্তা করি কি যে, আমি তুমুল বৃষ্টিতে যাই ভিজে। আমি প্রখর রোদে পড়ি, মেঘের ডাকে আকাশে উড়ি। আমি সারা দিন এত কথা বলি, আমি আলোকিত পথে চলি। আমি সবুজ সরল প্রাণী, মেতে থাকি গানে গানে। আমি যে সবার প্রাণের পাখি, আমি মনে মনে কত কি ছবি আঁকি। আমি সবার সুখ দুঃখের খবর রাখি। আমি যে এক ডালের পাখি, আমি যে এক ডালের পাখি। দাদা, মনে আছে এই কবিতাটা আপনি আমায় দিয়েছিলেন হাতে করে? খুব ভালো লাগলো। একটি উপরি পাওনা, কেননা আমি তো এখানে সঞ্চালকের ভূমিকায়। তবুও কেউ কেউ হয়তো ভালোবেসে শ্রদ্ধা বনত চিত্তে তারা কিছু কবিতা পড়তে চায়, কিন্তু তাদের ইচ্ছার মর্যাদা দিতে গিয়ে আমাকে অনুমতি দিতেই হয়। কিন্তু তার ছন্দ সুর কাটে না, তাল কাটে না, ছন্দ পতন হয় না। সুতরাং তার ইচ্ছার মর্যাদা দিতে গিয়েই অনুমতি রইল, হয়েছে। এবার কবি শোভন বিশ্বাসের কাছে আমরা আসছি। এই আড্ডামূলক পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে কবি শোভন বিশ্বাস বুঝে গেছেন যে তার কাছে কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন সেই একই মাত্রার। প্রশ্ন হলো, আপনি কবিতা জগতে এসেছেন, ইতিমধ্যে আপনার কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, বিভিন্ন কবি সভায় আপনি সসম্মানে আমন্ত্রিত হয়েছেন, এখনো হচ্ছেন, এবং আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হয়েছে এই কবি জগতের মধ্য থেকেই। এমনকি একটু দূরত্ব হলেও পারিবারিক সম্পর্ক বা পরিচিতি হয়েছে। আমি এখানে বলতে বাধ্য হলাম এই কারণে যে আপনার 3টি কন্যা, তারা অত্যন্ত গুণী, আপনার সহধর্মিণী, গৃহিণী, অত্যন্ত কর্তব্যনিষ্ঠ এবং গুণী। এই পরিচয়গুলো যখন আমরা পাই একে একে, এবং আজকের কথা নয়,
12-15 বছর, প্রায় এক যুগের উপর। তাই আমাকে বলতে হবে কবি শোভন বিশ্বাস মানুষ হিসেবে এবং তিনি একজন লেখক কবি হিসেবে আমাদের কাছে অত্যন্ত গ্রাহ্য এবং সম্মানের। তাই যেমন কবি রথীনকরকে তার প্রশংসায় আমরা এই কথাটাও বলেছিলাম যে তিনি আমাদের কাছে শ্রদ্ধার আসনে মানুষ হিসেবে, কবি হিসেবে, তাই কবি শোভন বিশ্বাসের কাছে আমাদের জিজ্ঞাস্য যে কবিতা জগতে আপনি কত বছর আগে কোন সময়ে এসেছেন। আমি দশকের বিচারে যাব না এবং আপনার পেশাগত জীবনে ব্যস্ততার মধ্য থেকেও আপনি কবিতা শুনতে বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, কবিতা বলতে এসেছেন, কবিতার পথে চলেছেন। এই পথ পরিক্রমা আপনার কতদিন ধরে শুরু? একটু আনমিউট করতে হবে। স্টুডিও থেকে করে দিন আনমিউট। এখানে মাইক লেখা আছে MIC, ওই মাইকটাকে টাচ করলে লাল আলো সাদা হয়ে যাবে, এটা করুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আমার সঙ্গে বরুণ চক্রবর্তীর সম্পর্ক আজকের নয়, বহুদিন আগে। আমরা আগে অনুষ্ঠান করতাম। বরুণবাবু আমার 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 মানে মানে গার্জিয়ানের মতোই বলতে পারেন। খুবই ভালো মানুষ, খুব সুন্দর কাছের মানুষ। তিনি যেমন সাহিত্যপ্রেমিক, আমিও অল্প বিস্তর সাহিত্যপ্রেমিক বলতে পারেন। আমি তো বাংলাদেশ থেকে এসেছি প্রায় 1959 সালটা হবে, এরকম সময় এসেছি। ছোটবেলায় চলে এসেছি, এসে মামা বাড়িতে ছিলাম। যার কথা এখানে চলেই আসবে, আমার মামা কবি অমল কর। তিনি অত্যন্ত গুণী মানুষ। ওনার লেখা, ওনার সাহিত্য বিস্তার মানে অতুলনীয়। তার সংস্পর্শে আমি আসতে পেরে আমি নিজে সত্যি কৃতজ্ঞ এবং ধন্য। তার জন্যই আজকে আমি এতটা পথ পরিক্রমণ করতে পেরেছি। তো 70 দশকে মোটামুটি আমি এই কবিতার জগতে এসেছি। কবিতা বলতে আমি প্রথমে ছড়া লিখতাম, ছড়া, লিমেরিক, কবিতাও মাঝে মাঝে চলত। তো সেইভাবেই চলতে চলতে বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি, কবিতা পাঠ করেছি এবং মানুষের সংস্পর্শে আসতে পেরেছি। তো আজকে এই ডাকটা পেয়েছি আমাদের বরুণবাবুর জন্যই। বরুণবাবু আমাকে যথেষ্ট স্নেহ করেন, সেই হিসাবে আমাকে তার জায়গায়, তার বুকে স্থান দিয়েছেন। সেই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমার মামা অমল করের কাছেও আমি যথেষ্ট কৃতজ্ঞ। আমি চলতে চাই এই কাব্য জগতে, চলতে চাই সুন্দরভাবে। আপনাদের আশীর্বাদ নিয়েই চলব, এইটুকুই বললাম। হ্যাঁ, প্রসঙ্গত আমাকেও বলতে হবে, কবি অমল করের নাম যখন এখানে উচ্চারিত হলো, নিশ্চিতভাবে ঘটনাচক্রে এবং প্রয়োজনে গাবগুবাগুব নামে একটি ছড়ার পত্রিকা প্রথম প্রকাশিত কবি অমলকর প্রকাশ করতেন। তারপরে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদের, আধিকারিক পদে এত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি তার সাহিত্য জগৎকে নিজের মতো করে আলোকিত করেছেন এবং প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং ঝোড়ো হাওয়া একটি জনপ্রিয় পত্রিকা। আজকে এই ঝোড়ো হাওয়া পত্রিকাতে বাংলার এমন কোনো লেখক নেই বলা যায়, হাতে গোনা কম হয়তো কয়েকজন এখন পর্যন্ত হয়তো লেখেননি, কিন্তু বহু
লেখক এই ঝোড়ো হাওয়া পত্রিকায় লিখেছেন, কি রম্য রচনা, কি সামাজিক প্রেক্ষিত নিয়ে নিবন্ধ, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, বড় গল্প, তারপর তো কবিতা আছেই। আমি ঝোড়ো হাওয়ার পরিচালক মণ্ডলীতে জন্মলগ্ন থেকে, ঝোড়ো হাওয়া যখন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম সংখ্যাটি যখন উদ্বোধন হয় বাঘাযতীন পাবলিক হলে, সেখানে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইস্পাত পত্রিকার সম্পাদক মাননীয় ওয়ালি উলবাড়ি চৌধুরী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে এতই উৎকর্ষতা, সেই একটা উৎসব মুখর পরিবেশ, বাঘাযতীন পাবলিক হল উপচে পড়েছে, যাকে ইংরেজিতে ওভারফ্লো বলে। তখন থেকেই বোঝা গেছে যে পত্রিকার গতি, অগ্রগতি, তার মুখরতা আর কেউ টেনে রাখতে পারবে না, পিছিয়ে আসবে না। সেই পত্রিকা আজকে বাংলা লিটল ম্যাগাজিন আন্দোলনের 10টা পত্রিকার মধ্যে একটি নাম। এই লিটল ম্যাগাজিন আন্দোলনের বিরাট ইতিহাস রয়েছে আমাদের বাংলার বুকে। এই বাংলা থেকে অনেক আন্দোলনের উদ্ভব হয়েছে, সেই কাকদ্বীপের তেভাগা আন্দোলন থেকে শুরু করে এখানের খাদ্য আন্দোলন, বাংলার বিভিন্ন রকম তিতুমিরের সেই জমি বাঁচাও আন্দোলন, তিতুমির সেই সময়ের, তারপরে আমাদের জীবন যন্ত্রণার মধ্য দিয়েও উৎকর্ষতা নিয়ে এই বাংলার মাটি থেকে অনেক সাংস্কৃতিক আন্দোলন তো অতুলনীয়। একটা সময় শিক্ষার আন্দোলন, একটা সময় সেই আইপিটি এর আন্দোলন, গণ কবিতা, গণসঙ্গীত এবং মানুষের বেঁচে বর্তে থাকার যে নানা রকম দিক, সবকিছু মধ্যেও লিটল ম্যাগাজিন আন্দোলন একটি ইতিহাস। কেননা আমি আবেগ চেপে রাখতে পারলাম না, আমাকে বলতেই হলো। এবং অভিনন্দন কবি শোভন বিশ্বাসকে, তিনি অল্প কথায়, তার কথা শুনতে শুনতে যেন মনে হলো আরো অনালোচিত আরো আলোচনার বিষয়ে অনেক আলোচনা বাকি রইল। যেমন কবি রথীনকর তার এই জীবনে তার আত্মকথা লিখতে বসলে পাতার পর পাতা, বা বাচিক শিল্পী মুনমুন বসু তার এই পর্যন্ত তার নানা রকম সাহিত্য অঙ্গনে, মঞ্চে এই যে পদচারণা, সম্মানের সাথে তার আমন্ত্রণ গ্রহণ, প্রত্যেকটি শিল্পীর জীবনে তো ইতিহাস রয়ে গেছে। এই আগামী দিনে এই ইতিহাস আমরা আরো জানবো। এবার কবি রথীনকরের কাছে যাচ্ছি। মাননীয় কবি রথীনকর, আপনি আপনার একটি কবিতা নিবেদন করুন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই কবিতাটি খুব বেশি পুরনো নয় অবশ্যই। এটি ওই কি বলে, টাঙ্গাইলে 1 বছর পর পরই খুব অভিজাত কবিতা উৎসব হয়, বিভিন্ন দেশ থেকে লোকজন আসেন, সেখানে পাঠ করেছিলাম। সবাই খুব এটাকে অভিনন্দিত করেছিলেন। সেই কবিতাটি পড়ছি। প্রসঙ্গত বলে রাখি, আমার এই এ পর্যন্ত 14টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তো গত 2 বছর আগে শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছে, আর এই বই মেলায় প্রকাশিত হলো এই 14দশ কাব্যগ্রন্থ। সবগুলি বই 4 ফরমাল, আর 2টি প্রবন্ধ গ্রন্থ আছে, প্রকাশিত হয়েছে। তাহলে আমি যে ব্যক্ত করছিলাম আমার বক্তব্য, ব্যক্ত করছিলাম যে আপনার জীবনের অনেক অনালোচিত, অকথিত ইতিহাস রয়ে গেছে, ভবিষ্যতে আবার আমরা শুনবো। আর টাঙ্গাইলের কথা বলছিলেন, টাঙ্গাইলে আমাদের বন্ধু মাহমুদ কামাল, তিনি ওখানে
কবিতা উৎসব করেন এবং আমিও সেখানে আত্মপ্রকাশ করেছি, ডাক পেয়েছি, অনুষ্ঠানে গেছি। মাহমুদ জানি কামালকেও দেখি। আমরা অভিনন্দন জানাই। হ্যাঁ, পড়ুন হ্যাঁ পড়ুন। আমার খুব ব্যক্তিগত বন্ধু, প্রত্যেকবারই অনুষ্ঠানটি আমি পরপর 3 বছর গিয়েছি। হ্যাঁ, বাহ, পড়ুন। কবিতার নাম শালুক ফুল খুঁজে চলেছে। কেউ তোমাকে বলছে ইতিহাস, কেবল ইতিহাস। কেউ বলছে তুমি একটা আস্ত ভূগোল, গ্রিস মেসোপটেমিয়ার চেয়ে প্রাচীনত্ব তোমার। কেউ বলছে আলেকজান্দ্রিয়ার পুড়ে যাওয়া গ্রন্থাগারের চেয়েও তোমার বিস্তার। আমি দেখি তুমি শুধুই জননী, শুকনো হাতে আঁকড়ে ধরেছ 130 কোটি সন্তানকে। তাদের দুমুঠো লাল চালের ভাত জোটাতে তোমার চোখ ভারী হয়ে উঠছে। দুফোঁটা জল ভবিষ্যের কথা ভেবে। ইন্দ্রের সভায় নাচের আসর, তুমি 2-4টে শালুক ফুল খুঁজে বেড়াচ্ছ। ধন্যবাদ। অভিনন্দন। কবিতাটি নাতি দীর্ঘ, ছোট কবিতা, কিন্তু এর ভেতরে যে কত গভীর তত্ত্ব লুকিয়ে আছে, কত কথা জড়িয়ে আছে, এই তো এখানেই কবির জয়, এখানেই কবির সম্মান জড়িয়ে আছে। এবার আমি কবি শোভন বিশ্বাসকে বলবো তার একটি কবিতা পড়বেন, তারপরেই বাচিক শিল্পী এই দুই কবির একটি একটি কবিতা পরপর পড়বে, একসাথে দুটো। এবার একটি কবিতা পড়বেন কবি শোভন বিশ্বাস। আনমিউট করতে হবে, একটু আনমিউট। হ্যাঁ হ্যাঁ, ওই মাইকটাকে লাল লাইট আছে ওখানে টাচ করলে ঠিক আছে, শোনা যাচ্ছে। আমার কবিতার নাম বৃষ্টি যাপন। এটা 13 মাত্রার কবিতা। আজ সারাদিন বৃষ্টি টাপুর টুপুর, চার দেয়ালেই বন্দি আছি একা। কদম ফুলের সিক্ত অলস সময়, চলছে এখন বৃষ্টি যাপন খেলা। দরজা খুলে কোথায় যে রাখবো পা, জলের তলায় উঠোন গেছে ডুবে। ঘাসের ডগায় জলের আস্তরণে, একটানা সেই বৃষ্টির ধারালিপি। জবা ফুলের গাছগুলি সব নুয়ে, নরম মন চাইছে ওদের ছুতে। ইচ্ছে করছে লিখেই ফেলি কবিতা, অক্ষর ছাড়া কি নিয়ে আর ভাববো। বুকের গভীরে থাকুক যতই ব্যথা, সেসব না হয় সরিয়ে এই বেলা। নিজেকে রাখি অমল শব্দ চয়নে, বৃষ্টি তুমিও এসো ছন্দের আহ্বানে। বর্ণমালায় রিমঝিম সুরে বাজো। বাহ, অপূর্ব। এবার আর কোনো অপূর্ব। কথা নয়, এবার হ্যাঁ বাচিক শিল্পী মুনমুন বোস, আপনি প্রথমে যে কোনো দুজন কবির যে কোনো একটি কবিতা প্রথমে, তারপর দ্বিতীয় আপনি বেছে নেবেন। তাকে আমি কবি শোভন বিশ্বাসের কবিতা শিমুল পলাশ হাসি, এই কবিতাটি। লাল শিমুলের ভোর আনতে হলে, হিংস্র থাবা ভাঙতে হলে, তোমাকে আমাকে হতে হবে পথিকৃৎ। চারিদিকে মতলবী হাওয়া, অবিশ্বাসী চোখ, কলিজায় বঞ্চনার ব্যথা অহর্নিশ। রেজু শির দ্বারায় দুর্জয় সাহস রেখে, সতর্ক পদক্ষেপে এসো সামনা করি হাঙর কুমির। মুখোশের মুখ চিনে, মননে চেতনার ঢেউ তুলে, পেরোয় হাজার বাঁক, এসো জীবনের লিরিখে সাজাই বিজয়ের খিলখিল।
শিমুল পলাশ হাসি, শিমুল পলাশ হাসি। আমি পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। কবি রথীন করের লেখা কবিতা ভালোবাসার মাতৃভাষা। রাত গভীর, ঘুমিয়ে পড়েছে পাখিরা, ঝিমিয়ে পড়েছে ঘুম কাতুরে গ্যাসের বাতি। কে ছিল সেই ওয়ান্ডারের গাড়িতে? মোহাম্মদ গিয়াসউদ্দিন অথবা সিগনোর অরল্যান্ডো? দেশকে ভালোবাসার মূল্য কি এভাবে দিতে হয় বোকা ছেলে? অমেরুদণ্ডী যারা আছে দুধে ভাতে, তারা বাঁকা হাসি হাসে, কাঁপা হাতে যুগান্তের কবি এঁকে দিলেন দেশনায়কের চন্দনটি। ঝলসিত দক্ষ পেশির গ্রন্থিল স্বপ্ন তোমার মতো দেখেনি তো কেউ। জনতার কাঁধে ভাসে পরজীবীর শ্যাওলা, বছর আসে বছর যায়। বাওয়া ডিমের ট্র্যাপিজে আমাদের পরাধীন দিগন্তে জেলে দেই বিদ্রোহী পূর্ণিমা। জন্মদিন আসে জন্মদিন যায় আমাদের মর্মান্তিক জীবন চর্চায়, আমাদের মর্মান্তিক যাপন চর্চা। চমৎকার চমৎকার। আমাদের দেখতে দেখতে 1 ঘন্টার কাছাকাছি আমরা চলে এলাম, আর মাত্র 8 মিনিট আমাদের হাতে আছে। আমরা দুই কবির ছোট ছোট করে একটি কবিতা শুনি, তারপর মুনমুন বোসের কাছে আমরা যাব। শুরু। কে শুরু যে কোনো করবে? একজন পড়ুন, যে কোনো একজন পড়ুন। রথীনদা পড়ুন, মাননীয় রথীন কর কবি। কবিতার নাম ক্যানিং লোকালে নমিতা। এটি বলবো আপনার হয়তো ভালো লাগবে, কেননা এটা আপনি যাদের জন্য কাজ করেছেন মাঠে ঘাটে, সেই শ্রমজীবী সাধারণ মানুষ যারা খেতে খায় অথচ সমাজে মর্যাদা পায় না, সেই রকম একজন মানুষকে নিয়ে লেখা। আগের কবিতাটা শুনলেন, এটা তো গান নাড়লেন ভালো লাগলো বলে। এটা ওই নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংকলন বেরিয়েছিল, সেই সংকলনের জন্য এটা লিখেছিলাম। সম্পাদক জোর করে লিখিয়ে দিচ্ছেন আর কি। তো এই এখন যেটা পড়ছি সেটা কবিতাটির নাম ক্যানিং লোকালে নমিতা। ক্যানিং লোকালে নমিতা, জানালার ধারে নমিতা এই ট্রেনে কলকাতা, শীত গ্রীষ্ম বর্ষা, ভোর 4টে। 6টায় হাজিরা, ঠিকে কাজ, বালিগঞ্জে বাবুদের বাড়ি। বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, কাজ পিছু 300 টাকা, পুজোয় শাড়ি। ক্যানিং লোকালে নমিতা, শীত গ্রীষ্ম বর্ষা, ক্লান্তির হিম জড়িয়ে থাকে ফেরার পথে দুপুরবেলা। ট্রেনটা লেট করছে, বাড়িতে নিরন্ন সন্ততি। বিকেলটা ফাঁকা, তখন তারা দল বেঁধে নদীতে মিন ধরে। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বাবুর বাড়ি বাড়তি কাজ, বাবুর জোয়ান ছেলে বাড়িতে একা। তখন নমিতার ঘর বার অন্ধকার, তখন নমিতার ঘর বার নিরেট আধার। সুন্দর জীবনবোধের কবিতা, সকলেরই ভালো লাগবে এই কবিতা। আপনিও তো তাদের কথা বলেছেন, আপনিও তো সেই চেতনায় উন্নীত যে যারা প্রান্তিক মানুষ, যারা নিপীড়িত, তাদের কথা কজন ভাবে কজন শোনে। ঠিক আছে, তাই ভালো না, লাগলো। এদের এবার মধ্যে কবি অন্তরঙ্গভাবে কাজ করতে। কবি শোভন বিশ্বাসের কাছে অনুরোধ, আপনি একটি ছোট কবিতা।
আমি একটা ছড়া পড়ছি। ছড়াটির নাম মানুষ চেনা। আধার হলে রাত চেনা যায়, দিন চেনা যায় সূর্যে। মনের অন্তরীণেই আধার, সূর্য বহু দূর্যে। মানুষ চেনা বড়ই কঠিন, যতই থাকে সামনে, স্বরূপ যে তার অতল তলে, বুঝবে তাকে কেমনে। মুখোশ টিনে ছিঁড়লে তবেই চিনতে পারবে তাকে, খুঁজলে হয়তো বিশ্বাসী মন একটাই পাবে লাখে। এবার কবি মুনমুন বোস, বাচিক শিল্পী মুনমুন বোস, দুজন কবির ছোট ছোট দুটো নির্বাচন। কবি রথীনকর কবিতা চলো ঘর বাঁধি। বহুস্পর্শী জোছনায় ভেসে যায় সদ্যজাত শোক, গভীর দুঃখের ধূমকেতু চোখ, মাটি ও গ্রাচ্যের তাপ। শুষ্কহীন মরুভূমি উড়ে যায়, বন কপতের ঝলক ডানায়, টুকরো টুকরো ভালোবাসায়। বৃষ্টি এলো, চলো ঘর বাঁধি। পরবর্তী অলস স্বপ্নবেলা, কবি শোভন বিশ্বাস। মনের মধ্যে শান্ত আকাশ টেনে, বুকের কাছে নরম বালিশ এনে, স্বপ্ন ছায়া মাখি চোখের কোণে। শালিক পাখি বকুল গাছে ডাকে, জানলা দিয়ে দেখি আকাশটাকে। বৃষ্টি এলো শাল মহুয়ার বনে, এখন আমার আরাম বিলাস বেলা। আপন মনে চাওয়া পাওয়ার খেলা, অলস চোখ খুঁজছে যেন কাকে। পড়ার ভাবনা সরিয়ে দূরের মাঠে, শোক সাগরে মধুর সময় কাটে। ঠিক তখনই মনে পড়ছে মাকে, ঠিক তখনই মনে পড়ছে মাকে। কি যে ভালো লাগলো দুই কবির এত সুন্দর নির্বাচন কবিতা, এবং দুই কবির কবিতা এত সুন্দরভাবে বিবৃত হলো বাচিক শিল্পী মুনমুন বোসের কণ্ঠে, সুললিত কণ্ঠে বলার অপেক্ষা রাখে না। আজকে যারা স্টুডিওতে উপস্থিত ছিলেন, কবি শোভন বিশ্বাস, কবি রথীন কর এবং বাচিক শিল্পী মুনমুন বোস, আপনাদের NRBnews24.com পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আরেকজন কবি এখানে আমাদের তালিকাভুক্ত ছিলেন, নির্বাচিত মনোনীত ছিলেন, তার প্রযুক্তিগত সমস্যায় বা স্ট্রিমইয়ার্ড লিংক হয়তো লিঙ্কলেস হয়ে রয়েছে। গ্লোরিয়া ক্রিস্টিয়ে, কবি গ্লোরিয়া ক্রিস্টিয়ে, ভবিষ্যতে নিশ্চিতভাবে আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানাবো। তবে আমাদের ওয়েটিং লিস্ট 30 থেকে 40-এর ঘরের মধ্যে রয়েছে, কে কখন সুযোগ পাবে বলা কঠিন। তাই আজকে যারা NRBnews24.com এর ওপার থেকে দেখেছেন, দূরে কাছে সবাইকেই আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা